I've always been the weakest, and I've been mocked for it at every turn, but I still try as hard as I can. This is bullshit! Bullshit! You were making excuses for your own selfishness! That gratitude was as empty as my wallet, leaving to a genuine piece of trash! আসসালামু আলাইকুম এনিমি লাভার। সোলো লিভিং এর এপিসোড 3 ইটস লাইক এ গেমে আপনাদের স্বাগতম। এপিসোড শুরু হয় ডাবল ডানজনে জিনুয়ের যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার পর। সে অপ্রত্যাশিতভাবে একটি হাসপাতালে জেগে উঠে বিস্ময় প্রকাশ করে তার শরীরের দিকে লক্ষ্য করে। তার বাম পা হাত সহ যা কেটে গিয়েছিল এখন তার সম্পূর্ণ নিরাময় এবং অক্ষত। সে ভাবে ডানজনে তার অভিজ্ঞতা কি শুধু একটি স্বপ্ন ছিল। এরপরে কোরিয়ান হান্টার্স অ্যাসোসিয়েশনের ইন্সপেক্টর উ জিনচুল এবং কাং তাশিকে তাকে দেখতে আসেন। সে তাকে বলে সে 3 দিন ধরে অজ্ঞান ছিলেন। জিনু উদ্বেগ প্রকাশ করে বলে বাকিরা কেমন আছে। তারা বলে ভালোই আছে। জিনচুল তাকে বলে যে সে এবং তার কমরেডরা তাকে মেঝেতে পড়ে থাকতে দেখেছিল এবং সেই মূর্তিগুলো কোনো চিহ্ন নেই যা অন্য জীবিত হান্টার্স দেখেছিল। তারপরে তিনি জিন ওকে জিজ্ঞাসাবাদ করেন সে কোনো ধরনের সেকেন্ড অ্যাওয়েকেনিং অনুভূতি করেছে কিনা, যা তার হান্টার র্যাঙ্কে ই থেকে এ বা এমনকি এস র্যাঙ্কে উন্নীত করতে পারে। অফিসাররা মানামিটার নিয়ে আসে, সেখানে তার হাত রেখে জিনুয়ের পরীক্ষা করার জন্য অনুরোধ করে। জিনু খুব উচ্ছ্বসিত হয়ে দুই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন যে সে এখন কোন পদে আছে, মানামিটার কী বলছে। সে ভাবে যদি তার সেকেন্ড অ্যাওয়েকেনিং হয়ে থাকে। জিনচুল ক্ষমা প্রার্থনা করে বলে যে তারা ভুল করেছে। মানা মিটার স্কোরটি 10 হিসেবে দেখাচ্ছে, যা তার পূর্বেরই স্কোর ছিল। কিছু না পাওয়ার আশা অর্জন করে জিন ও নিজেকে প্রশ্ন করে কেন তারা সিস্টেমের দেওয়া বার্তা নিয়ে প্রশ্ন তোলেনি, যেটি জিন ও দেখতে সক্ষম বলে মনে হচ্ছে। যখন তারা বেরিয়ে যান, জিনোর কাছে সেই ঘটনাগুলির একটি ফ্ল্যাশব্যাক রয়েছে যেখানে তিনি সিস্টেমটি পেয়েছেন এবং কারেজ অব দ্য উইক গ্রহণ না করলে তার হৃদয় কীভাবে বন্ধ হয়ে যেত। এরপরে জিনুয়ের বোন সু জিনা তার উদ্বেগ প্রকাশ করে বলে তোমাকে কতবার বলেছি নিজের ভালোভাবে খেয়াল রাখবে, সবসময় শুধু আমাকে চিন্তার মধ্যে রাখো। অন্য হান্টাররা সুস্থ অবস্থায় থাকে আর তুমি নিজের ক্ষত করে রাখো। আমি সত্যি সত্যি বলছি, এরপর যদি এরকম কিছু হয় তাহলে আমি স্কুল ছেড়ে চাকরি করব আর তোমাকে হান্টার থেকে অবসর করিয়ে দেব। এটা হলো বোনের পাওয়া। সে সূক্ষ্মভাবে নির্ধারণ করার চেষ্টা করে যে তার বোন সামনে বেঁচে থাকা সিস্টেম বার্তাটি দেখতে পাচ্ছে কিনা। তিনি বুঝতে পারেন যে বার্তাটি কেবল তার কাছে দৃশ্যমান। সে কৌতূহলবশত তার বোনকে জিজ্ঞাসা করে যে কিভাবে ভিডিও গেমের কেউ অপঠিত বিজ্ঞপ্তিগুলো সম্বোধন করতে পারে। জিনু সিস্টেমের কাছ থেকে গোপনীয় বার্তাগুলির মধ্যে পড়ে একটি ভাসমান নীল রঙের ইন্টারফেসটি দুটি বিজ্ঞপ্তি প্রদর্শন করে। একটি প্লেয়ারের বিকাশে সহায়তা করার জন্য সিস্টেমের ভূমিকা উল্লেখ করে এবং আরেকটি সতর্কতা যে মেনে চলতে ব্যর্থ হলে শাস্তি হতে পারে। জিনু এসব সম্পর্কে কিছুই বুঝতে পারে না। তারপরে তিনি শক্তি বৃদ্ধি শিরোনামের একটি দৈনিক নোটিফিকেশন আবিষ্কার করে, যার জন্য তাকে একটি কঠিন অনুশীলন করতে হবে, যা হলো 100 পুশ আপ, 100 সিট আপ, 100 স্কোয়াট এবং একটি 10 কিলোমিটার দৌড়, যা সিস্টেমের দ্বারা সাবধানতার সাথে ট্র্যাক করা হয়। জিনু অনিশ্চিত বোধ করে এবং এটিকে তার কল্পনা চিত্র বলে সন্দেহ করে। সে নোটিফিকেশনটি বন্ধ করে দেন এবং গুরুত্ব না দিয়ে বিছানায় শুয়ে পড়ে। গাড়িতে বসে জিনচুর ফোনে চেয়ারম্যানের সাথে এরকম কথা বলে, আমরা জিনওর সাথে কথা বলেছি সেকেন্ড ওয়েকিং নিয়ে, কিন্তু আমরা ভুল ছিলাম। চেয়ারম্যান বলে এসব বিষয় ব্যাপার না, আমাদের ভাগ্য ভালো যে এই মিশন থেকে ডানজন ব্রেক হয়নি। কথোপকথন শেষ করে তারা ঘটনাটিকে আরও মূল্যায়নের জন্য অ্যাসোসিয়েশনের ডাটাবেসের মধ্যে একটি বিশেষ কেস হিসেবে শ্রেণীবদ্ধ করতে সম্মত হয়। হান্টার্স গিল্ড বিল্ডিংয়ে চৈ জং ইন পরবর্তী বি-র্যাঙ্ক রেইডে অংশগ্রহণের জন্য চা হে ইনকে দায়িত্ব দেয়। হে ইন তার নেতৃত্বের দক্ষতার প্রতি অবিশ্বাসী। জং ইন আশ্বস্ত করেন তাকে যে এই ভূমিকার জন্য যা যা প্রয়োজন তার সবই আছে, তবে মিশনটি প্রাথমিকভাবে নতুন নিয়োগকারীদের জন্য একটি মূল্যায়ন হিসেবে কাজ করে।
সে পরামর্শ দেয় যে হা-ইন এর নিছক উপস্থিতি তাদের শেখার অভিজ্ঞতার জন্য উপকারী হবে। চই গিল্ডের অবস্থা প্রতিফলিত করে সে বলে, তারা কোরিয়ার শীর্ষ 5-এর মধ্যে একটি গিল্ড, কিন্তু আন্তর্জাতিক মঞ্চে তাদের একই স্তরের ক্ষমতার অভাব রয়েছে। তিনি শক্তির এই ব্যবধান পূরণের জন্য গিল্ডের মধ্যে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার উপর জোর দেন। এরপর রাস্তার মাঝখানে হঠাৎ একটি গেট উত্থান হতে দেখা যায় এবং সেই জায়গাটি সাধারণ জনগণের জন্য নিষিদ্ধ করে দেওয়া হয়। আশা করে যে হান্টাররা দ্রুত এখানে পৌঁছে এসে পরিস্থিতির খেয়াল রাখবে। পর্ব 4-এ এই গেটটি একটি ডানজন ব্রেকে পরিণত হয়। এদিকে জিনও হাসপাতালে তার ঘরে শান্তিতে ঘুমাচ্ছে। হঠাৎ করে ভূমিকম্প অনুভব করে। তারপর জিনও চোখ খুলে দেখে সে একটি মরুভূমির মধ্যে। সে ভাবে, আমি মনে হয় স্বপ্ন দেখছি, আমি তো এখনই হাসপাতালে ছিলাম। সে পিছনে ঘুরে দেখে অনেক বড় একটি সেন্টিপিড। সিস্টেম একটি নতুন বার্তা তাকে দেয়, যেখানে পরবর্তী 4 ঘন্টার জন্য এই সেন্টিপিড থেকে তাকে সারভাইভ করতে বলে। যখন সে একটি বিশাল সেন্টিপিডের সম্মুখীন হয় যা তাকে অনুসরণ করতে শুরু করে, জিনও মরুভূমিতে এদিক থেকে ওদিকে দৌড়াতে থাকে। সে দেখে আরও এখনো 2 ঘন্টা বাকি আছে। মরুভূমিতে 4 ঘন্টা কোনোভাবে সারভাইভ করে সে হাসপাতালে ফিরে আসে। তখন নোটিফিকেশন আসে সে পেনাল্টি সম্পন্ন করেছে। তখন সে অনেক ক্লান্ত, নিচে পড়ে থাকে। জুহি, যিনি এখনও ডাবল ডানজনের অভিজ্ঞতার দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত, তখন সে একটি ফোন কল পায় যা তাকে অভিযানে অংশ নিতে বলে। তারা এটা জানার পরেও যে তার সাথে কি হয়েছে, জুহি স্বাভাবিকভাবেই সেটি না করে দেয়। তাকে আরও বলা হয় যে জিনও সুস্থ হয়েছে। জুহি ফুল নিয়ে জিনউকে দেখতে যায়। সে গিয়ে দেখছে জিনউ বাইরে জগিং করছে। জিনউ বসে বসে যখন সে তার আর নোটিফিকেশন দেখে, সে তার ডেইলি কোর্সগুলি সম্পন্ন করে এবং সেই যে ফাংশন এবং পুরস্কারগুলি পায় তা বুঝতে শুরু করে। জিনউ এবার একটি বিশেষ পুরস্কার পায় যা তাকে একটি চাবি দেয়। আজকে রিপোর্ট অবস্থানকারী একজন সংবাদদাতারা ঘোষণা করছেন যে হান্টার্স গিল্ড রাস্তায় যে ডানজন আবির্ভূত হয়েছে তা পরিচালনা করবে। এদিকে জিনউকে তার কোমায় থাকা মা পার্ক কি ইয়ং হাই এর সাথে দেখা করতে দেখা যায়, যখন তিনি প্রথম জানতে পেরেছিলেন যে তিনি চিরন্তন ঘুমের রোগে আক্রান্ত হয়েছেন। জিনউ তার অতীতের কথা স্মরণ করে সেই দিনগুলিতে তার কাজকর্মের রুটিনগুলো চালিয়ে যাচ্ছেন। তার প্রাথমিক দিনগুলি নির্মাণে কাজ করা এবং যে মুহূর্তটি সে জাগ্রত হয়েছিল সেই সময়টি সহ যখন তাকে তার হাসপাতালে বিল পরিশোধের জন্য অর্থ উপার্জন করার জন্য হান্টার হওয়ার যোগ্যতা অর্জন করেছিল। তিনি এমন একটি সময়ের কথা স্মরণ করেন যেখানে তাকে উদ্ধার করা হয়েছিল এবং তার সহকর্মী হান্টারদের দ্বারা শাস্তি দেওয়া হয়েছিল, যারা তাকে বলতো একটি কোণে থাকতে। কিন্তু এখন সে তার নতুন ক্ষমতা ব্যবহার করে একজন শক্তিশালী হান্টার হিসেবে কাজ করবে। আত্মবিশ্বাস এবং দৃঢ় সংকল্প অর্জনের পর জিনও সিদ্ধান্ত নেয় যে তার অর্জিত রহস্যময় চাবিটি ব্যবহার করে সময় এসেছে। প্রত্যাশা এবং দ্বিধার মিশ্রণের সাথে তিনি পাতাল রেলের একটি দরজার চাবিটি প্রবেশ করেন, যা ডানজনের প্রবেশদ্বারটি সক্রিয় করে। যাই হোক, প্রবেশ করার পর তিনি দ্রুত বুঝতে পারেন যে এখন ফিরে যাওয়ার কোনো উপায় নেই। সে এখন বাস্তব জগৎ থেকে আলাদা একটি ডাইমেনশনে আটকা পড়েছেন। যখন তিনি একটি পরিত্যক্ত হলওয়ে ডানজনে অন্বেষণ করেন, তখন তিনি শীঘ্রই কয়েকটি গবলিনের মুখোমুখি হন। ভয়ে হিমায়িত এবং কোনো নিরাময়কারীর উপর নির্ভর না করে জিনও তার বিপজ্জনক পরিস্থিতির ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হয় এবং সে গবলিনদের সাথে ফাইট করতে থাকে। ফাইট করার পর এক পর্যায়ে সেই গবলিনগুলোকে সে পরাজিত করে। গবলিনগুলোকে পরাজিত করার পরপরই বিশ্রাম নিতে না নিতেই পেছন দিক থেকে একটি ইস্পাতের লাইকন বেরিয়ে আসে। লাইকনটি প্রথমে হামলা করতে আসলে জিনও সেটি প্রতিহত করতে গেলে তার অস্ত্রটি ভেঙে যায়। এটি আবার পুনরায় দ্রুত গতিতে জিনোর দিকে ছুটে আসে হামলা করার জন্য। আসার সাথে সাথেই আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোডটি এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট এপিসোড দেখার জন্য আমন্ত্রণ থাকলো।
ধন্যবাদ।